করছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন নিহার রঞ্জন গুপ্তর লেখা কুয়াশা। নিহার রঞ্জন গুপ্তর জন্ম 1911 সালে অবিভক্ত বাংলার যশোর জেলায়। বাংলা সাহিত্যকে তিনি কিরিটি রায়ের মতো অমর গোয়েন্দা চরিত্র উপহার দিয়েছেন, কিন্তু তিনি জীবন শুরু করেছিলেন একেবারে অন্যভাবে। কলকাতার কারমাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে তিনি স্কিন স্পেশালিস্ট হিসেবে পসার জমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহারবাবু আর্মিতে যোগ দেন ও মেজর হিসেবে চট্টগ্রাম থেকে মিশরের যুদ্ধ ময়দানে কাটান। তার কিছু বিখ্যাত গ্রন্থ কালো ভ্রমর, উল্কা, উত্তর ফাল্গুনী, কলঙ্কিনী কঙ্কাবতী ইত্যাদি। তার মৃত্যু হয় 1986 সালে। কুয়াশা এই গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বারিদবরণ ঘোষ সম্পাদিত 100 বছরের সেরা ভৌতিক এই সংকলনটি থেকে। শুরু হচ্ছে কুয়াশা। মহিতোষের ডায়েরির কয়েকটা পাতা। সেই ডায়েরি থেকে থানার দারোগা ইউসুফ তার এক বন্ধুকে যেমনটি বলেছিলেন তার জবানিতে। ভয়ে গাটা একেবারে কাঁটা দিয়ে উঠল মহির। তার সহজ বুদ্ধি বিবেচনা ও বিচার দিয়ে বুঝতে পারছে এমনটি হতে পারে না, হওয়া সম্ভবও নয়। কিন্তু অথচ দুচোখ দিয়ে একটু আগে যা সে দেখেছে সেটাকে অস্বীকারই বা করে কি করে, এবং একেবারে ভুতুড়ে অবিশ্বাস্য বলে উড়িয়েই বা দেয় কি করে। কিন্তু আশ্চর্য, ভাবতে গেলে এখনো গাটা যেন শিরশির করে উঠছে, গায়ের লোমগুলো সোজা হয়ে উঠছে। টেবিলের উপরে রাখা টেবিল ল্যাম্পের শিখাটা আরো একটু উস্কে দিল মহি। আলোর শিখাটা আরো উজ্জ্বল হয়ে উঠল। সেই উজ্জ্বল আলোয় তীক্ষ্ণ প্রখর অনুসন্ধানী চোখে আর একবার মহি ঘরটার চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো ঘরের প্রতিটি বস্তু খুঁটিয়ে খুঁটিয়ে। না, কিচ্ছু নেই। অথচ এই একটু আগেও দেখেছে সে স্পষ্ট। যদিও ঘরের আলোটা একটু কমানো ছিল, তবু সেই কম আলোতেই সে স্পষ্ট দেখেছে। চোখের ভুল বলে উড়িয়ে দিতে পারে না। আলোটা চোখে লাগছিল বলে সামান্য একটু কমিয়ে ঝুঁকে পড়ে গভীর মনোযোগের সঙ্গে বইটা পড়ছিল মহি। সুন্দর কমনীয় চুড়ি পরা দুখানি হাত কে যেন তারই ঠিক পাশে টেবিলের উপর রাখল। চুড়ির মিষ্টি মৃদু আওয়াজেই তার মনোযোগ আকৃষ্ট হয়েছিল। এক দৃষ্টে কতকটা গভীর বিস্ময়ের সঙ্গেই তার সামনে টেবিলের উপর রাখা চুড়ি পরা হাত দুটির দিকে তাকিয়েছিল মহি। কি সুঠাম হাত দুটি টেবিলের উপর রাখা আছে, যেন কোনো দক্ষ শিল্পীর সাদা ক্যানভাসের উপর আঁকা দুটি বঙ্কিম রেখা। কিন্তু চোখ তুলে তাকাবার সঙ্গে সঙ্গেই মহি যেন বিস্ময়ে ও ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে গেছে। কেউ নেই তার সামনে বা পাশে, পেছনে বা উপরে। একা সে ঘরের মধ্যে আলোর সামনে বসে আছে। আশ্চর্য, তবে এই একটু আগে সে কার দুটো হাত দেখেছিল তারই সামনে টেবিলের উপর রাখা। এতক্ষণে তার মনে পড়ে বাড়িটা চমৎকার খোলামেলা দেখে, অথচ কম ভাড়ায় সে যখন ভাড়া নেবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে, দুখানা বাড়ির পরের বাড়িটাতে যিনি থাকেন রাধানাথ বাবু তখন বারবার করে মহিকে বলেছিলেন,
ও বাড়ি ভাড়া নেবেন না মহিবাবু? অনেক দিন থেকেই বাড়িটা অমনি খালি পড়ে আছে। কেন বলুন তো? বাড়িটা তো দেখলাম চমৎকার। হ্যাঁ, বাড়িটা দেখতে শুনতে চমৎকার, সন্দেহ নেই। তবে ওই রাধানাথ বাবু কেমন যেন ইতস্তত করতে থাকেন। তবে কি মশাই? না, মানে বাড়িটা সম্পর্কে নানা রকমের কথা শোনা যায়। এর আগেও দু একজন এসেছেন, এক রাতের বেশি টিকতে পারেননি। তাই বুঝি অমন জায়গায় চমৎকার বাড়িটা আজও খালি পড়ে আছে? আচ্ছা আচ্ছা, কিন্তু ব্যাপারটা ঠিক কি বলতে পারেন? ভূতের উপদ্রব আছে বুঝি বাড়িটায়? হাসতে হাসতে মহি জিজ্ঞেস করল। জানি না মশাই, তবে বছর দুই অমনি ভেকেন্টি পড়ে আছে, এবং আগে যে 2-4 জন ভাড়াটে এসে উঠেছিল তারা কিন্তু এক রাতের বেশি থাকতে পারেনি। মহি জবাব দিল, দেখুন রাধানাথ বাবু, গত 1 মাস ধরে বাড়ি খুঁজে খুঁজে আমি সারাটা শহর প্রায় চষে ফেলেছি, কিন্তু আমারও পক্ষে মানানসই হয়, মানে ওই একটু হাওয়া বাতাস পেয়ে হাত পা মেলে থাকতে পারি এমন একটি বাড়ি কিন্তু আজ পর্যন্ত দেখলাম না যেটা ভাড়ায় পাওয়া যাবে। অথচ আমার ও আমার বুড়িমার পক্ষে ওপরে নিচে 4খানা ঘরওয়ালা ওই বাড়িটা একেবারে ঠিক ঠিক যেমনটি খুঁজছিলাম তেমনি। ভূতের ভয়ই থাক আর যাই থাক, এই সুযোগকে হারাতে আর যেই পারুক, আমি পারবো না। কিন্তু না রাধানাথ বাবু, ভূতের ভয় আমার তেমন নেই। তাছাড়া 27 বছর বয়স হলো, আজ পর্যন্ত বহু কথিত ওই জীবটির দর্শন আমার ভাগ্যে ঘটেনি। বাড়ি পাওয়ার সঙ্গে সঙ্গে সে সৌভাগ্যটা যদি একান্তভাবে উপস্থিত হয়, বহুদিনের আকাঙ্ক্ষাটাও তো সেই সঙ্গে মিটে যাবে, তাই না? এমনকি বাড়ির মালিক কান্তিবাবুও মহির বাড়ি ভাড়া নেওয়া সম্পর্কে এতটুকুও আগ্রহ প্রকাশ করেননি, এবং ভাড়ার কথা বলতে বলেছিলেন, দেখুন, আগে আপনার বাড়িটা স্যুট করে কিনা, তারপর ভাড়ার কথা না হয় ঠিক করা যাবে। প্রত্যুত্তরে মহি বলেছে, না কান্তিবাবু, সেটি ঠিক হবে না। শেষকালে হয়তো একটা অসম্ভব ভাড়া হেঁকে বসবেন, যা আমার দ্বারা সম্ভব হবে না। না না, ভয় নেই আপনার, নিশ্চিন্ত থাকতে পারেন আপনি। যদি আপনার থাকা হয়ই, যা ন্যায্য ভাড়া মনে করেন তাই না হয় দেবেন। মনে থাকে যেন। থাকবে। সমস্ত বিচার বিবেচনা বুদ্ধি শক্তি যেন কেমন গুলিয়ে যাচ্ছে মহির। একটু আগে স্পষ্ট সে যা দেখেছে, কোনো মতেই সেটাকে অবিশ্বাস্য বলে উড়িয়ে দিতে পারছেই বা কই। মহি আবার বইটা খুলে বসল, এবং কিছুক্ষণের মধ্যে আবার তার মন বইয়ের বিষয়বস্তুর মধ্যে নিমগ্ন হল। আধ ঘন্টাও বোধহয় হয়নি, মহি আবার দেখল চুড়ি পরা পেলব হাত দুটি কেউ এসে টেবিলের উপর রাখল। এবার কিন্তু মহি চোখ তুলে দেখবার চেষ্টা করল না, এক দৃষ্টে তাকিয়ে রইল টেবিলে রাখা হাত দুটির দিকে। কি সুন্দর চাঁপার কলির মতো হাতের আঙুলগুলো, বাঁ হাতের অনামিকায় একটি রক্ত প্রবালের আংটি, কি সুন্দর নখের ডগা, যেন যেন নখের ডগাগুলোতে কে চন্দনের প্রলেপ মাখিয়ে দিয়েছে। এক টানা সেদিকে তাকিয়ে রইল মহি। কি দেখছেন অমন করে? ভয় করছে না আপনার? সুমিষ্ট কণ্ঠে প্রশ্ন এলো, কিন্তু তারপরও মহি চোখ তুলে দেখবার চেষ্টা করল না। কি জবাব দেবে ভাবছে। চোখ তুলে একবার চেয়ে দেখবে নাকি? কি দেখছেন বললেন না তো? মহি চোখ তুলে তাকাতে লাগলো, কিন্তু না, কেউ নেই। তবে কি সত্যি সত্যি ব্যাপারটা ভৌতিক, অবিশ্বাস্য? হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত
1:30 বাজে। মহির কেমন যেন একটা রোগ, একটা জেদ চেপে গেছে মাথার মধ্যে। সে আবার পড়বার ভান করল, কিন্তু পড়ায় মন আর বসে না। দু চোখের দৃষ্টি তার অধীর অপেক্ষায় ওই টেবিলের ওপর। তৃতীয়বার আগের মতোই হাত দুটো টেবিলের ওপর রাখা, এবং এবারে বাঁ দিক থেকে প্রথমবারের মতো। আশ্চর্য, আপনি এখনো ঘরের মধ্যে রয়েছেন, ভয় পাননি? আবার সেই মেয়েলি কণ্ঠ। ভয়? ভয় কেন পাবো? ভয় পাবেন না মানে? আচমকা এমনি দুটো হাত দেখলে সবাই তো ভয় পায়। তাছাড়া কি? আমার হাত দুটি যে আপনার ওই গলাটাকে টিপে ধরবে না, কেমন করে জানলেন? এবার আর মহি না হেসে থাকতে পারে না। হাসছেন যে? বিশ্বাস হলো না বুঝি আমার কথা? জানেন, এই হাতে আমি গলা টিপে আমার স্বামীকে হত্যা করেছি। চেয়ে দেখুন, দেখুন আমার আঙ্গুলের বাঁকানো ধারানো নখ, এখনো রক্তের দাগ শুকিয়ে আছে। চমকে উঠল মহি। নখের ডগায় ওটা কি সত্যি রক্তের দাগ? আবার মুখ তুলে তাকালো মহি, এবং ঠিক আগের মতন এবারেও দেখল ঘর শূন্য। হঠাৎ ঠিক সেই মুহূর্তে দপদপ করে বার কয়েক কেঁপে উঠে টেবিল ল্যাম্পটা নিভে গেল। ঘরটায় ভরে উঠল নিশ্ছিদ্র আঁধার। একটা চাপা বিষাক্ত নিঃশ্বাস যেন অন্ধকার ঘরটার মধ্যে জমাট বেঁধে উঠছে। কেন বারবার আমাকে দেখবার চেষ্টা করছেন? আমাকে দেখা যায় না, দেখতে পাবেন না আমাকে, কেবল আমার হাত দুটি ছাড়া। স্বামী হত্যাকারিনীর মুখ দেখাও যে পাপ, জানেন না এ কথা? শোনেননি? অন্ধকার যেন কথা বলে উঠল। কিন্তু আপনি যেই হন, ভূত প্রেতজনী, জানবেন ভয় দেখিয়ে আমাকে এ বাড়ি থেকে সরাতে পারবেন না। কিন্তু তাড়াবো কেন? থাকুন না। তা আপনাকে একা দেখছি, বিয়ে থা করেননি বুঝি? আপনারা যে লোকে বাস করেন শুনি, সবকিছুই তো আপনারা দেখতে পান, জানতে পারেন। এই কথাটা জানেন না? কে বললে আপনাকে আমরা সবকিছু জানতে পারি? আমাদের গতিবিধি শক্তিরও একটা নির্দিষ্ট সীমা আছে, তার বেশি এক চুলো এদিক ওদিক আমরা এগোতে পারি না। তাহলেও বায়ুর জগতে শুনি লোকে বলে আপনারা বায়বীয় দেহ ধরে বাস করেন। সেদিক থেকে আপনাদের তো যেখানে সেখানে যাওয়ারই কথা। সেটাই তো হয়েছে মুশকিল। সবকিছুই আমাদের বায়বীয় হলে কি হয়? সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, হিংসা, ক্রোধ, সবগুলো অনুভূতি ঠিক আপনাদের মতোই আমাদের বর্তমান। কিছুক্ষণ স্তব্ধতা। হঠাৎ আবার মহি প্রশ্ন করে, এই যে একটু আগে বলছিলেন আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন, কেন বলুন তো? সকলকেই যে একঘেয়ে পতিব্রতা হতে হবে তারই বা কি মানে আছে? তাই পতিঘাতিনী হয়েছি আমি। অদ্ভুত যুক্তি আপনার। অদ্ভুত কিনা জানি না, তবে একজন পুরুষকে হত্যা করে আমার আশ মেটেনি। বলেন কি? হ্যাঁ, আপনাকেও হত্যা করবার আমার ইচ্ছে হচ্ছে। সর্বনাশ! আপনার ইচ্ছেটি তো ভালো নয়। তাই বলে ভয় পাবেন না যেন। এতক্ষণ ধরে আপনার মতো কেউ এর আগে আমার সঙ্গে কথা বলতে সাহসও পায়নি। না পাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আর নয়, ভোর হয়ে এলো। এবার আমি আজকের রাতের মতো আপনার কাছ থেকে বিদায় নেব, কিন্তু সকালে উঠেই পালাবেন না তো? পালাবো কেন? পালাবার কোনো কারণই ঘটেনি। পরের দিন সকালে সারা রাত জাগার পর একটু বেশি বেলা পর্যন্তই মহি ঘুমিয়েছিল।
বাড়িওয়ালা কান্তিবাবুর ডাকাডাকিতে ঘুম ভাঙল তার। ও মহিবাবু, মহিবাবু। কান্তিবাবু একটু আশ্চর্য হয়েছিলেন পরম নিশ্চিন্তে মহিকে ঘরের মধ্যে এত বেলা পর্যন্ত ঘুমোতে দেখে। ব্যাপার কি এত সকালে? সকাল কোথায় মহিবাবু? এই বেলা 10টা বাজে যে, এখনো উঠছেন না দেখে। ভয় নেই কান্তিবাবু, আপনার ভূতের সঙ্গে কাল রাতে যাকে বলে বেশ ভাবই জমে গেছে। বেশ বাড়িটি আপনার, শুধু খোলামেলাই নয়, চমৎকার একটা রোম্যান্সও এই বাড়িটার সঙ্গে জড়িত আছে। প্রচুর যেন হাসির কথা বলেছে মহি, এইভাবে সে হাসতে লাগলো। কিন্তু পরের দিন রাত 1:15 পর্যন্ত অপেক্ষা করেও যখন কারু দর্শন পাওয়া গেল না, কিছুটা হতাশার সঙ্গে বিছানায় গিয়ে শুয়ে পড়ল মহি এবং গত রাতের সেই অদ্ভুত অভিসারিণীর কথা ভাবতে ভাবতে বোধহয় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা শ্বাসরোধকারী অস্বস্তি ও যন্ত্রণায় ঘুমটা ভেঙে গেল। কঠিন হাতের 10 আঙুল দিয়ে কে যেন তার গলা টিপে ধরেছে। তাড়াতাড়ি দুহাত দিয়ে আততায়ীর হাত দুটো ছাড়াবার চেষ্টা করতেই মহি চমকে উঠল। চুড়ি পরা দুটি হাত লোহার মতন শক্ত হয়ে তার গলা চেপে ধরেছে। নিয়মিত বারবেল মুগুর ভাঁজার হাত মহির, কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও সেই অদৃশ্য আততায়ীর লৌহ বেষ্টনীর হাত থেকে নিজেকে মুক্ত করতে পারল না সে। শ্বাসরুদ্ধ হয়ে আসছে, একটু হাওয়া। হঠাৎ এমন সময় সেই অদৃশ্য হাতের লৌহ বেষ্টনী গলার উপর থেকে আলগা হয়ে গেল এবং শোনা গেল একটা সুমিষ্ট হাসি। খিলখিল করে আনন্দে কে যেন হাসছে। টনটন করছে ব্যথায় মহির গলাটা। কেমন লাগলো? গত রাতের সেই নারী কণ্ঠ। মহির গলা দিয়ে কোনো স্বর তখনও বের হলো না। আবার সেই প্রশ্ন। রোম্যান্সটা উপভোগ করলেন কেমন? নারীর কোমল হাতে চিরদিন আপনারা পুরুষেরা কামনার স্পর্শই পেয়ে এসেছেন, সেই হাতে মৃত্যুর স্পর্শটা কেমন লাগলো? মহি তখনও কোনো জবাব দিল না, চুপ করেই থাকলো। কি ভাবছেন? ভাবছি 20 শতাব্দী নারী আপনি, না সেই আদিম প্রস্তর যুগের বন্য নারী? হ্যাঁ, 20 শতাব্দীর তন্নি নারীও তো আদিম যুগেরই ধারা নিয়ে চলেছে। সেই রক্ত মাংস, সেই সব, কেবল মাঝখানে হাজার হাজার বছরের একটা ব্যবধান মাত্র। আপনি রাক্ষসী। তবুও নারী। এই নারীর জন্যই কি যুগে যুগে হ্যাংলা পুরুষ আপনারা আমাদের পিছু পিছু ঘুরে বেড়াননি এবং এখনো বেড়াচ্ছেন না? যাকে সে কথা। গলায় আপনার হাত বুলিয়ে দেব? রক্ষে করুন, রক্ষে করুন। যে নমুনা একটু আগে দেখিয়েছেন, আর হাত বুলিয়ে কাজ নেই। ঠিক এমনি এমনি ব্যথা লেগেছিল আমার, জানেন? আমাকেও যে গলা টিপে হত্যা করেছিল। কে কে হত্যা করেছিল আপনাকে? কে আবার? আপনার মতোই এক পুরুষ। কিন্তু আমিও তাকে হত্যা করেছি, প্রতিশোধ নিয়েছি। অনেক আশা করে সে বাড়ি করেছিল, ভেবেছিল আমাকে মেরে আমারই অর্থে তৈরি এই বাড়িতে তার মনোমতো বিবাহিত প্রিয়তমা স্ত্রীকে নিয়ে সুখে বসবাস করবে। নর্তকী অভিনেত্রীর ভালোবাসা নাকি ভালোবাসাই নয়, কিন্তু অর্থের লোভে নর্তকী অভিনেত্রী কে করেছিল আমাকে? বিবাহিত স্ত্রীকে অর্থের লালসায় রঙ্গমঞ্চে ঠেলে দিয়েছিল কে?
আপনার কাহিনীটা শুনবার বড় ইচ্ছে হচ্ছে যে। আমার কাহিনী কোনো নতুনত্ব নেই তাতে। বাংলাদেশে অনেক হতভাগিনীরই জীবনে এমন ঘটনা ঘটেছে। কি শুনবেন সে পুরনো কথা? কিন্তু সে তো হলো, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তবে আমার পেছনে আপনি লাগছেন কেন? সব পুরুষই সমান, এক গোত্র। তাহলে আপনি চান যে এ বাড়ি ছেড়ে আমি চলে যাই? তা কেন যাবেন, থাকুন না। কিন্তু যেভাবে একটু আগে আজ আমাকে আপনি অভ্যর্থনা করেছিলেন, তারপরে আর থাকতে সাহস হচ্ছে না তো। এই না আপনার ভূতের ভয় নেই বলছিলেন? ভূতের ভয় যে নেই সে তো আপনি বুঝতেই পারছেন, কিন্তু আপনার মতো পেতনিকে এড়িয়ে চলাই মঙ্গল নয় কি? আমি পেতনি? জানেন, একদিন আমাকে একটি বার রঙ্গমঞ্চের চোখের দেখা দেখবার জন্যে হল ভরে যেত। হ্যাঁ, কিন্তু তখন তো আপনি পেতনি ছিলেন না। ভারী দুঃসাহস তো আপনার। এক্ষুনি যদি আবার আপনার গলাটা টিপে ধরি। সত্যি সত্যি ধরবেন নাকি? অসম্ভব নয় কিছু। শুনুন তাহলে, আমি এই মাত্র মনে মনে একটা কথা ঠিক করেছি। কি? এ বাড়ি আমি ছাড়বো না। আমার হাতে মরতে চান নাকি? ক্ষতি কি? সে একটা বিচিত্র নাটকীয় মৃত্যুই তো হবে। একদিন না একদিন মরতে তো হবেই। তারপর প্রসঙ্গটা পাল্টে মহি প্রশ্ন করে, ঘরটা বড় অন্ধকার, আলোটা জ্বালাবো? আলো জ্বাললেই আমাকে চলে যেতে হবে। তাই তো আমি চাই। কেন? আমাকে কি আপনি সহ্য করতে পারছেন না? না। বেশ, তাহলে আমি চললাম। মহি বাড়িটা ছেড়ে গেল না বটে, কিন্তু তার যথেষ্ট পরিবর্তন দেখা গেল। রাত হলেই তার মধ্যে কেমন যেন একটা আত্মহত্যা করবার দুর্নিবার প্রচেষ্টা জাগে। আচমকা ঘুমের মধ্যে নিজের গলা দুহাতে টিপে ধরে নিজেকে হত্যা করবার চেষ্টা করে। মা এসেছেন, তিনি বারবার ছেলেকে বলছেন এ বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও যেতে, কিন্তু মহি কোনো মতেই রাজি হয় না। দিনের বেলায় সে অত্যন্ত শান্তশিষ্ট, কোনো কিছু বোঝবার উপায় নেই, কিন্তু রাত হলেই বাড়ে তার অস্থিরতা। অধীর আগ্রহে ঘরের দরজা বন্ধ করে কার জন্য যেন প্রতীক্ষা করে। কাউকে সহ্য করতে পারে না। এমনি করে কতদিন তুমি এখানে থাকবে? যতদিন না তুমি আমাকে হত্যা করছো। কিন্তু তোমার এই কষ্ট যে আমি সহ্য করতে পারছি না। তবে আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমিও আর সহ্য করতে পারছি না। বেশ, তবে তাই হোক। তোমাকে হত্যাই আমি করব। হ্যাঁ হ্যাঁ, তাই করো, তাই করো, আমাকে মুক্তি দাও। কিন্তু সে পারে না মহিকে হত্যা করতে। প্রতি রাতের প্রতিজ্ঞা পরের রাতে শিথিল হয়ে যায়। একজন করে প্রতিজ্ঞা, একজন করে চেষ্টা। কাহিনীর শেষে দেখা গেল একদিন ভোরে মহির হিমশীতল মৃতদেহটা তার ঘরের মেঝেতে পড়ে আছে, আর তার গলায় 10 আঙুলের সুস্পষ্ট দাগ। গলা টিপে শ্বাসরোধ করে কেউ তাকে হত্যা করেছে, কিন্তু কে? তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং টেবিলের ড্রয়ারে তার ডায়েরিটা পাওয়া গিয়েছিল। বাড়িটা আর ভাড়া হয়নি। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন নিহার রঞ্জন গুপ্তর লেখা কুয়াশা। গল্প পাঠে মীর, রিয়া, সহযোগিতায় বর্ণালী, শব্দগ্রহণ রিচার্ড, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।
মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।